দমদমা স্কুল বলতেই হুগলি জেলার আপামর শিক্ষক সমাজ ও শিক্ষাকর্মীদের মধ্যে কর্তব্যনিষ্ঠ, কর্মযোগী, শিক্ষকতার ব্রতধর্মে নিবেদিত প্রাণ, অনাড়ম্বর সাদাসিধে যে মানুষটির প্রতিচ্ছবি সবার চোখে ভেসে ওঠে, তিনি হচ্ছেন আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মাননীয় শ্রী আশিস কুমার দত্ত মহাশয়। প্রায় 16 বছরের দীর্ঘ, বিচক্ষণ ও সুদক্ষ প্রধান শিক্ষক হিসাবে বর্তমানে সমগ্র হুগলি জেলা তথা রাজ্যের শিক্ষক সমাজ ও বিদ্বজ্জনের কাছে আশিসবাবু আর দমদমা নরেন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রায় সমার্থক বললে অত্যুক্তি করা হয় না। সততা, সম্ভ্রম ও আদর্শের পরাকাষ্ঠায় নিষ্ঠাবান, দায়িত্বশীল, সদা হাস্যময় অথচ কর্তব্যে অবিচল এই মানুষটি নির্বিকার চিত্তে, নিবেদিত মননে শিক্ষায়তনের সর্বাঙ্গীন উন্নয়ন সাধনের অটল লক্ষ্যে ব্যক্তি পরিচিতির ঊর্ধ্বে হয়ে উঠেছেন নিজেই এক স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান স্বরূপ। বিগত প্রায় 2 দশক ব্যাপী তার ছাত্র হিতায় মৌনব্রতী হয়ে ক্লান্তিহীন পথ চলার নির্বাক সাক্ষী থেকেছে অগণিত সফল ছাত্রছাত্রী, তাদের অভিভাবকগণ আর বিদ্যালয়ের সকল সহশিক্ষকগণ। কালের গতির দুর্বার স্রোতে আশিসবাবুর অবসর গ্রহণের বিদায় লগ্নে আমরা আজ তাঁর কাছ থেকে শুনব অনেক ইতিহাস তৈরি হওয়ার গল্প, 2 দশকের দীর্ঘ প্রজন্মের কাছে মহীরুহ হয়ে ওঠার গল্প, আর জানব সীমাহীন প্রত্যাশার মাঝেও আপোষহীন সংগ্রামে নিশ্চল থেকে সকলের তরে, সকলের মাঝে নিজের সবটুকু উজাড় করে দেবার গল্প। দমদমা স্কুলে আশিসবাবু কর্মজীবনের সায়াহ্নে তার অবসর গ্রহণের প্রাক্কালে আজ আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দিয়ে আশিসবাবুর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারে আমি সুদীপ্ত দাস, সহশিক্ষক, ইংরাজি বিভাগ, দমদমা নরেন্দ্র মেমোরিয়াল হাই স্কুল। স্যার, প্রথমেই আপনাকে স্বাগত জানাই আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানে। বিগত প্রায় 8 মাস যাবৎ কোভিড অতিমারীর সংক্রমণজনিত কারণে বিদ্যালয়ের পঠন পাঠন সম্পূর্ণরূপে বন্ধ। এই পরিস্থিতিতে আপনি কেমন আছেন? বিশেষ অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে তো সময় লাগছে। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা তারা বিদ্যালয়ে আসতে পারছে না, আমরা তাদের সঙ্গে প্রতিনিয়ত যেভাবে ইন্টারাকশন ইত্যাদি করতে পারি সেগুলো করতে পারছি না। এই পরিবেশটা আমাদের পক্ষে বেশ যথেষ্ট অসহনীয় খানিকটা বলা যায়, কিন্তু উপায় তো নেই। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হচ্ছে। আমরা ছাত্রছাত্রীদের যে পরিষেবাগুলো সেগুলো দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে আমরা তাদের পঠন পাঠনে যতটা পারি সাহায্য করবার চেষ্টা করছি। কিন্তু এই গ্রামাঞ্চলে বিশেষত একেবারে যেখানে দুস্থ পরিবারের ছাত্রছাত্রীর সংখ্যাই বেশি, সেখানে তাদের পক্ষে এই অনলাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যে সার্ভিসটা আমরা দিতে চাইছি, তাদের যেটুকু পঠন পাঠনের সঙ্গে যুক্ত করবার চেষ্টা করছি, সেটা সেভাবে সফল হচ্ছে না। সামান্য একটা অংশ সুযোগ নিলেও বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এদিকে বঞ্চিত হচ্ছে। তার ফলে তারা পড়াশোনার মধ্যে থাকছে কিনা আদৌ, এবং আগামী দিনে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তারা কতজন বিদ্যালয়ে আবার ফিরে আসবে সে ব্যাপারেও একটা সন্দেহ তৈরি হচ্ছে। স্যার, চলে যাই পরের প্রশ্নে। প্রধান শিক্ষক পদে দমদমা স্কুলে আপনার কর্মজীবনের প্রায় 16 বছর অতিক্রান্ত। বর্তমানে আপনার অবসরের সন্ধিক্ষণে নির্বাক সময়ের সাক্ষী হয়ে আছে অগণিত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ। স্যার, সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব, এই বিদ্যালয়ে আপনার শিক্ষকতা জীবনের প্রথম দিনটির অভিজ্ঞতা কেমন ছিল? প্রধান শিক্ষক হিসেবে ইয়েস স্যার।
আমি তো প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে 2004 সালে 27শে এপ্রিল যোগদান করেছিলাম। তার আগে আমি সহশিক্ষক হিসেবে বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনে কর্মরত ছিলাম। এখন প্রথম যা হয়, যে বিদ্যালয়ে প্রথম যোগদান করেছিলাম সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল, তাদের প্রতি একটা ভালোবাসার টান তৈরি হয়েছিল এবং সহকর্মী, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকর্মীদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল। পরে যখন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আসি, প্রথমে আমার একটু দ্বিধা, একটু জড়তা ছিল যে কিভাবে এই নতুন বিদ্যালয়ে আমি নিজেকে মানিয়ে নেব। তবে এটা আমার বলা যায় যে আমার যে পান্ডুয়ায় বাসস্থান তার কাছাকাছি, সেই জন্যে বিদ্যালয়টা সম্পর্কে একটু জানা ছিল। বিদ্যালয়ের মান, বিদ্যালয়ের পড়াশোনার ক্ষেত্রে তার কীরকম জায়গায় বিদ্যালয়টা রয়েছে সে সম্পর্কে কিছুটা জানা ছিল, তবুও একটু দ্বিধা ছিল। সেই জন্য আমি প্রথম দিন যখন এই বিদ্যালয়ে আসি, মনের মধ্যে কিছুটা দ্বিধা নিয়েই জয়েন করেছিলাম এবং পরবর্তী সময়ে সেটা আমার কেটে যায় এই কারণে যে বিদ্যালয়ের শিক্ষকরা এবং অভিভাবকরা আমাকে সাদরে গ্রহণ করেছিলেন, সেই জন্য এটা কাটিয়ে উঠতে বেশি সময় লাগে। স্যার, চলে যাই পরের প্রশ্নে। আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে আসীন হবার প্রারম্ভিক পর্যায়ে একজন নিরপেক্ষ ও সুদক্ষ মুখ্য হিসাবে কোন কোন বিষয়গুলি আপনার মনে হয়েছিল আশু পরিবর্তন করা প্রয়োজন? হ্যাঁ, আমার যেটা প্রথমেই মনে হয়েছিল, বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা তুলনায় শিক্ষকের সংখ্যা কম, ওদের শূন্য পদ কিছু রয়েছে, সেগুলো পূরণ করার ব্যাপারে উদ্যোগ নেওয়া, এটা একটা আমার প্রথম টার্গেট ছিল। বিদ্যালয়ে তখনকার পরিকাঠামো ছিল খুবই একেবারে বলা যায় অপ্রতুল। বিদ্যালয়ে শ্রেণীকক্ষ যথেষ্ট ছিল না, সেই শ্রেণীকক্ষ আরও বেশি সংখ্যায় তৈরি করা এবং বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিভাগ চালু করার ব্যাপারে আমার কাছে একটা প্রায়োরিটি গুরুত্ব ছিল যে এটা এই কাজগুলো করতে হবে। তার সঙ্গে বিদ্যালয়ের পঠন পাঠন ব্যবস্থার উন্নয়ন আরও কী করে করা যায় সেটাও আমার ভাবনার মধ্যে ছিল। আর যেটা ছিল, সহকর্মীদের সঙ্গে একটা টিম ওয়ার্ক তৈরি করা, সহকর্মীদেরকে নিয়ে একটা সামগ্রিক টিম, সেখানে আমি একজন বস এরকম নয়, আমি তাদেরই একজন সহযোদ্ধা এবং হয়তো তাদের লিড করার ব্যাপারে আমার দায়িত্ব আছে। সেইটা জন্য আমি ঠিক করেছিলাম সহকর্মীদের সঙ্গে একটা সুসম্পর্ক কীভাবে তৈরি করা যায়, সেটাও আমার একটা লক্ষ্য ছিল। স্যার, চলে যাই পরের প্রশ্নে। আজকের ইন্টারভিউ পর্বের ষষ্ঠ প্রশ্ন। সকল সহকর্মী ও শিক্ষক শিক্ষিকাগণের সাথে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতা ও নিরপেক্ষতার ধারাকে অক্ষুণ্ণ রাখতে কখনো কি কোনো ব্যক্তিবিশেষের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন পড়েছিল? না, আমার বিদ্যালয়ে পরিবেশ এমনই ছিল যে কারোর সঙ্গে এই ধরনের ব্যক্তিগত কোনো বিষয় তৈরি হয়নি। তবে হয়তো কখনো কখনো কাউকে নিয়মানুবর্তিতা, ছুটি সংক্রান্ত নিয়মগুলো মেনে চলার ব্যাপারে দু চারটে কথা বলতে হয়েছে, পরামর্শ দিতে হয়েছে, কিন্তু কোনো রকম ব্যক্তি বিশেষের প্রতি কোনো বিদ্বেষ তৈরি হয়নি। কারণ আমাদের বিদ্যালয়ে একটা ভালো পরিবেশ রয়েছে, সকলের মধ্যে সম্পর্কটা আমাদের খুব হার্দিক সম্পর্ক একটা রয়েছে, তার জন্য এটা করতে হবে। ইয়েস স্যার। স্যার, সপ্তম প্রশ্ন আজকের সাক্ষাৎকার পর্বে। একজন আদর্শবান ও নিয়মানুবর্তী প্রধানের বিপরীতে আপনার মধ্যে আমরা একজন বিনয়ী, ধৈর্যশীল ও ছাত্রদরদী অভিভাবককেও দেখেছি। বিদ্যালয়ের আর্থসামাজিক ও মেধাগতভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের মুখ্য পদাধিকারী হিসাবে আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং
সেই ব্যবস্থাগুলো কতটা ফলপ্রসূ হয়েছিল বলে আপনি মনে করেন? হ্যাঁ, প্রথমত হচ্ছে এটা ঠিকই, আমার বিদ্যালয়ে যারা পড়তে আসে তাদের মধ্যে তফসিল জাতি, উপজাতি, তারপরে পিছিয়ে পড়া ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের ছাত্রছাত্রীরা আসে, যারা কার্যত বলা যায় কিছুটা বিবেচনা করলে দেখা যায় তারা প্রথম প্রজন্মের পড়ুয়াই অনেক ক্ষেত্রে তারা ছিল। সেই জন্য আমি বিদ্যালয়ের শিক্ষাটাকে উন্নত করবার উপরে জোর দিয়েছিলাম, যে বিদ্যালয়ে তারা যাতে আসে, শিক্ষার ব্যাপারটা যতটা পারা যায় সাহায্য করা, সেইটার পদক্ষেপ আমরা গ্রহণ করেছিলাম। তাছাড়া এই পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সরকারের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো যাতে তারা যথাযথভাবে পেতে পারে, তারা যাতে সেটার ব্যাপারে ছাত্রছাত্রী যতটা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ আমি গ্রহণ করেছিলাম। স্যার, চলে যাই পরের প্রশ্নে। আজকের সাক্ষাৎকার পর্বের অষ্টম প্রশ্ন। বর্তমান সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের ওপর থেকে দৈহিক শাস্তি বা কর্পোরাল পানিশমেন্ট সম্পূর্ণরূপে অবলুপ্ত করে দেওয়া বর্তমান ছাত্র সমাজের মধ্যে কি প্রচণ্ডভাবে অবাধ্যতা, উচ্ছৃঙ্খলতা এবং অপরাধ প্রবণতাকে প্রশ্রয় দিচ্ছে না? একজন প্রবীণ ও বিচক্ষণ শিক্ষক হিসাবে এ বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে মতামত বলাটা একটু কঠিনও বটে, কারণ দৈহিক শাস্তির বিধান আজকের উন্নত শিক্ষা ব্যবস্থায় অপ্রয়োজনীয় বলেই বিবেচনা করা হয়, যে এটা প্রয়োজন নেই। ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করতে হবে, তাকে ওই শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে এবং তার মধ্যে দিয়ে তার বিকাশ ঘটাতে হবে। কিন্তু একটা ঘটনা দেখা যায় কি, আমাদের এই গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে বিশেষত, যে সেখানে অভিভাবক সচেতনতা ইত্যাদি কম থাকার ফলে ছাত্রছাত্রীদের সেই উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে খুবই বাধা তৈরি হচ্ছে। প্রধান শিক্ষক সহ বিষয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানা, এই বিষয়গুলো খুব এখানে অবহেলিত। এখানে খুব এই বিষয়ে সচেতনতা থাকে না এবং ছাত্রছাত্রীরা তার ফলে পিছিয়ে পড়ে। অনেক ক্ষেত্রেই তারা খুব বিদ্যালয়ে অনিয়মিত, তাদের শিক্ষাটা সম্পূর্ণ না হওয়ার ফলে তারা পিছিয়ে পড়ে এবং পিছিয়ে পড়ার ফলেই তাদের মধ্যে কিন্তু শ্রেণী পঠন যখন তারা উপস্থিত হয়, যে দিনগুলোতে তারা উপস্থিত হয়, সেই দিনগুলোতে শ্রেণী পঠন তাদের কাছে একটা খাপছাড়া বিষয় হিসেবে উপস্থাপিত হয়। তারা আগেরটা জানে না, পরেরটা কিভাবে গ্রহণ করবে। আবার তারপরেও যেদিন এলো, তারপরে আবার হয়তো কোনো কারণে সে বিচ্ছিন্ন হয়ে গেল, আবার পরে হাজির হলো। তার ফলে তারা শ্রেণী পঠনটাকে গুরুত্ব না দেওয়ার ফলে, শ্রেণী পঠনে সেভাবে অংশ নিতে না পারার ফলে তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে সময়টা কিভাবে তারা কাটাবে। তারা নানা রকম আনন্দ, নিজেদের মধ্যে নানা রকম বিষয় নিয়ে মত্ত হওয়ার চেষ্টা করে। স্বাভাবিকভাবে তখন তাদেরকে শাসন করবার প্রয়োজন এসে পড়ে। শাসন করবার প্রয়োজন এসে পড়ে তাদেরকে বকাঝকা এবং কোনো কোনো ক্ষেত্রে অল্প দৈহিক শাস্তি দেওয়ার ব্যবস্থাও শিক্ষকদের করতে হয়। তাই এক কথায় এটা বলা মুশকিল। সামগ্রিক পরিবেশটা যদি একটা আদর্শ পরিবেশ না হয়, যদি সামগ্রিক পরিবেশটা সম্পূর্ণরূপে একটা সুস্থ শিক্ষার পরিবেশ তৈরি না হয়, তাহলে দৈহিক শাস্তি পুরোপুরি তুলে দেওয়া কঠিন।